সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যখন কোনো দেশে একটি সরকার বসে, সেটি নির্বাচনের মধ্য দিয়ে হোক কিংবা সমঝোতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বসুক, সেটি ধীরে ধীরে অজনপ্রিয় হতে থাকে। শাসক অজনপ্রিয় হয়, এটা খুবই স্বাভাবিক। যেমন ধরেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস 5 আগস্টের আগে বাংলাদেশে তার যে জনপ্রিয়তা ছিল, মাত্র 18 মাস সরকারে থেকে যারা তাকে পছন্দ করতেন খুবই, তারাও তাকে অপছন্দ করেন এখন। বিএনপি সরকার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে, নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে। এই সরকারের একটি ব্যতিক্রম দেখা যাচ্ছে, তারা বিরোধী দলের চেয়ে বেশি জনপ্রিয়। এখনও বিরোধী দল যেভাবে জনপ্রিয়তা অর্জন করার কথা ছিল, তার চেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করছে সরকারে থাকা দল কিংবা সরকারে থাকা যারা সরকারে আছেন তারা। প্রতিনিয়তই সরকারের কাছে যে কোনো মতে বলেন, যে কোনো রাজনৈতিক অবস্থানে বলেন, সব কিছুতেই বিরোধী দলকে পরাজিত করছে সরকার দল। এই সরকার কিভাবে নির্বাচনের পরেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমানে বাংলাদেশে জামাত কিংবা জামাত জোটকে পরাজিত করছে, সেসব নিয়েই আমি কথা বলবো। যদি জামাত জোটকে পরাজিত করার কথা বলেন, সেটা মতাদর্শিক হতে পারে, রাজনৈতিক অবস্থানগত কারণে হইতে পারে, পলিটিক্যাল যে কোনো বিষয় হইতে পারে, সরকারের সমালোচনার জায়গা থেকে হতে পারে। সব ক্ষেত্রেই জামাতকে তীব্রভাবে পরাজিত করছে বিএনপি সরকার। যেমন আপনি যদি বলেন, এই যে জামাত বলছে বিএনপির সময় ফুরিয়ে আসছে, জামাতের জোটের একজন নেতা বললেন বিএনপি খুব অল্প সময়ে অজনপ্রিয় হয়ে উঠছে। আমি যে কারণগুলো দেখাবো, এই কারণগুলোর মধ্য দিয়ে আপনি দেখতে পাবেন যে হচ্ছে বিএনপি জনপ্রিয় হচ্ছে নাকি জামাত জনপ্রিয় হচ্ছে, বিএনপি জামাতের কাছে পরাজিত হচ্ছে নাকি জামাত বিএনপির কাছে পরাজিত হচ্ছে। প্রথমেই ধরেন, এই সরকার গঠিত হওয়ার পর যেভাবে গণভোট হয়েছিল, তার মোতাবেক একটা সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা ছিল। এই সরকার শুরুতেই এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করেনি কিংবা তার জন্য শপথ নেয়নি। সরকার আদতে সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেখানেই সরকার এমনভাবে সমালোচিত হওয়ার কথা ছিল যে সরকার এখান থেকে ঘুরে দাঁড়িয়ে যে আরও কিছুদিন ক্ষমতা পরিচালনা করবে, এটাই যে কারোর জন্য কঠিন ছিল। কিন্তু বিএনপি এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি যে এখানে এই অবস্থানে রাখতে বাধ্য করতে পারেনি জামাত জোট। বিএনপি ঘুরে দাঁড়িয়েছে কিভাবে? গায়ের জোরে? একেবারেই না। যখন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ব্যাপক বিতর্ক হলো, বিএনপি সংসদে গেল, সংসদ অধিবেশন যখন দিল, এই নিয়ে আলাপের মধ্যেই বিএনপি জামাত জোটকে পরাজিত করে দিল। জামাত কোনো ওই রকম পলিটিক্যাল স্ট্যান্ড, যে গণভোটের গণরায় ছাড়া আর কোনো পলিটিক্যাল স্ট্যান্ড বলেন, সাংবিধানিক স্ট্যান্ড বলেন, কিছুই সামনে আনতে পারেনি। পাশাপাশি বিএনপি বেশ কিছু পদক্ষেপ নিল, তাদের নির্বাচনী ইশতেহার, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এসবের কথা আমি বলতেই চাই না। বিএনপি একটি মারাত্মক পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিল, সেটি হলো পদ্মা ব্যারেজ। এই পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়ে, পদ্মা ব্যারেজ করবে এই ঘোষণা দেওয়ার মধ্য দিয়েই মূলত ওই যে সংবিধান সংস্কার পরিষদের যে জামাতের যে কথা বা জামাতের যে এটা বাস্তবায়নের জন্য জামাতের যে চাপ বা জামাত যে আন্দোলন তৈরি করার চেষ্টা করেছিল, সেটা একেবারে মাঠে মারা গেল। সম্ভবত এপ্রিল বা মে মাসে সম্ভবত জামাত এটা নিয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল এবং এটা নিয়ে হচ্ছে তারা আন্দোলনে নামার কথা ছিল এবং করছে, বিভাগীয় সমাবেশ করছে, কিন্তু মানুষের কোনো সম্পৃক্ততা নেই, তাদের নেতাকর্মী ছাড়া মানুষের কোনো সম্পৃক্ততা নেই। এর মধ্য দিয়ে স্পষ্ট যে বিএনপি এই সাধারণ জনগণ জামাতের এই পলিটিক্যাল অবস্থানের সঙ্গে একমত নয়। গণভোটের রায় বাস্তবায়ন করলে সেটা আরও ভালো হইতো কিনা, সেটা নিয়ে আলোচনা থাকবে। এবং যেহেতু জনগণ রায় দিয়েছে, আমিও মনে করি যে এই গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত। সংবিধান মোতাবেক কীভাবে এখান থেকে বের করে আনা যায়, এটা বাস্তবায়নের পথ বের করা উচিত। কিন্তু বিএনপিকে জামাত বাধ্য করতে পারেনি এবং বিএনপি জামাতকে এই ক্ষেত্রে পরাজিত করেছে। জামাত এখনও গণভোটের রায়ের কথা বলে, বাস্তবায়নের কথা বলে, কিন্তু আদতে সেটা শুধু বলার জন্য বলা, বিরোধিতার জন্য বলা, সরকারের সমালোচনার জন্য বলা। তাদের এই কথা তারা ওন করে কিনা, সেটাও এখন মানুষ বিশ্বাস করে না। দ্বিতীয়ত আসেন, জামাতকে কিভাবে পরাজিত করেছে। প্রধানমন্ত্রী নিজেই, শুধু জামাতকে না, আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও পরাজিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে কেমন হবেন, এটা নিয়ে একটা আলোচনা ছিল। তিনি একটা ক্যারেক্টার স্থাপন করেছেন। ঢাকা শহরে ট্রাফিক আইন মেনে তিনি গাড়ি চালাচ্ছেন, সচিবালয়ে হেঁটে যাচ্ছেন, কর্মস্থলে এসি কমিয়ে রাখছেন। এগুলো লোক দেখানো, আমিও মনে করি পপুলিস্ট রাজনীতির অংশ, কিন্তু এগুলো ব্যাপক আকারে প্রভাব ফেলছে। আপনি নিশ্চয়ই
প্রধানমন্ত্রী যখন কক্সবাজারে গেলেন আপনি দেখেছেন তিনি কিভাবে কাদামাটি একটা বৃক্ষরোপণ কর্মসূচিতে কাদামাটি কিভাবে গাছের গোড়ায় দিচ্ছেন এবং কিভাবে নিজে পানি ডালছেন, এবং সেই পানি যখন তার সহকর্মীদের হাতে ময়লা হলো সেই পানি দিয়ে তিনি সহকর্মীদের হাত পরিষ্কার করে দিচ্ছেন। এটা একটা ক্যারেক্টার স্থাপন করা হলো এবং এটার মধ্য দিয়ে তিনি বার্তা দিয়ে দিলেন তিনি কতটা নমনীয় প্রধানমন্ত্রী, এবং তার মধ্যে যে ওই সরকার প্রধান হিসাবে যে ইগো থাকার কথা ছিল বা আগের সরকারের প্রধানদের মধ্যে আমরা দেখেছি বা বাইরের অনেক সরকারের প্রধানের মধ্যে আমরা দেখি, সেগুলো তার মধ্যে নেই, এবং তিনি কতটা নমনীয় কতটা নরম সেটার উপস্থাপন দেখলো। বলতে পারেন এটা লোক দেখানো হইলেও এখানে তার পলিটিক্সের যেটা তিনি দেখাতে চাচ্ছেন সেটা তিনি যথেষ্ট ভালোভাবে দেখাতে পেরেছেন। এবং যদি লোক দেখানো হয় এটা কন্টিনিউয়াসলি করা সম্ভব না। তিনি গত 25 ডিসেম্বর তিনি দেশে এসেছেন, এরপর থেকে এগুলো তিনি কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 6 মাসের বেশি হয়েছে। এই 6 মাস একই কন্টিনিউটি ধরে রাখা খুবই টাফ। এটাতে হলো একটা বিষয়। মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এমপিদের লাগাম টানা, এই সরকারের কয়জন মন্ত্রী এমপির আপনি লাগামহীন বক্তব্য শুনেছেন? আমি দু একটি শুনেছি, যেমন ধরেন যে 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, তার একটা বক্তব্য চাঁদাবাজি নিয়ে। এরপরে কি আর শুনেছেন? তিনি আর এরকম কোনো বক্তব্যই দেননি। সরকারের দিক থেকেই এসব বিষয়ে লাগাম টানা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রীর সম্ভবত একটা বক্তব্য, তারপরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একটা বক্তব্য, আরও 2-1জন আপনি পাবেন যাদের 2-1টি বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে একেবারে শুরুর দিকে। এখন আর দেখতে পাচ্ছেন? আমি অন্তত দেখতে পাচ্ছি না। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের যেভাবে চাঁদাবাজির অভিযোগ ছিল, যেগুলো সামনে এসেছে, মিডিয়া এসেছে, এই সরকার গঠন হওয়ার পর কয়টা দেখেছেন? আমি দেখতে পাচ্ছি অনেক কমে এসেছে। হয়তো আপনি বলতে পারেন মিডিয়া নিয়ন্ত্রণ করে মিডিয়াতে আসতে দেওয়া হচ্ছে না। আমি সাংবাদিক, আমার পত্রিকায় সারা দেশ থেকে রিপোর্ট আসে, আমি দেখি, আমি সে অর্থে পাচ্ছি না। আমি বিএনপির টাকা খেয়ে বিএনপির পক্ষে কথা বলছি না, আমি যা দেখছি তাই বলছি। আমি বিএনপির চাঁদাবাজি বা বিএনপির নেতাকর্মীদের এখনও অনেক অসঙ্গতি রয়েছে, নেতাকর্মীরা সংঘর্ষে জড়াচ্ছেন, এখনও গ্রুপিং রয়েছে, নানান কিছু রয়েছে, কিন্তু তারপরেও এই জায়গায় বিএনপি বেশ গুছিয়ে এনেছে দলকে। এটা গেল আরেকটা বিষয়। বাজেট নিয়ে সমালোচনা সবসময় থাকবে, কিন্তু এই বাজেটে এমন কিছু কাজ করা হয়েছে যে আপনার যে নিত্যপণ্য যেগুলো, এগুলোর উৎসে যে কর, সেই সব কর কমানো হয়েছে। এক্ষেত্রে নিত্যপণ্যের দাম খুব আহামরি না কমলেও অন্তত এই অর্থ বছরের দাম খুব বাড়বে না বলে আমি আশা করি। যেগুলো আমদানি নির্ভর পণ্য আছে এগুলো ব্যতীত অন্যান্য পণ্যের দাম খুব বাড়বে না বলে আমি আশা করি। সরকার চাইলে খুব সহজেই পারত স্বর্ণের উপর যে 5% কর ছিল সেটা রেখে দিত। যেমন স্বর্ণের ভরি যদি এখন 2,20,000 বা 40,000 হয়, আমি এক্স্যাক্টলি জানি না, এটা 5% করে সরকার কিন্তু প্রায় 12-13 হাজার টাকা পায়, কিন্তু সরকার এটাকে 2,500 করার প্রস্তাব দিয়ে দিল। অর্থাৎ সরকার চাইলে খুব সহজে প্রতি ভরি স্বর্ণে 10 থেকে 12 হাজার টাকা আয় করতে পারত, কিন্তু সরকার সেটা করেনি। মানুষকে তার বিয়ে শাদী বা এইসব এইসব সংগ্রহের ক্ষেত্রে আর একটু সুবিধা দিল। বাজেট নিয়ে সিপিডির কেউ বলতে শুনেছি যে এটা একটা চিন্তাশীল একটা বাজেট, এবং বাজেট নিয়ে সবসময় এটার রাজস্ব কিভাবে আহরণ হবে, তারপরে ঘাটতি যেটা সেটা কিভাবে পূরণ হবে, এগুলো নিয়ে সবসময় সমালোচনা থাকবে, আজন্ম থাকবে। তারপরেও এই বাজেটকে অনেকেই ভালো বাজেট হিসাবে দেখছে, বিশেষ করে স্বাস্থ্য খাতে বরাদ্দ, শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে মানুষ ব্যাপক পরিমাণে এগুলো নিয়ে প্রশংসা করছেন। সর্বশেষ আমি যেটা বলতে চাই, জামাত জোটের প্রধান বা জামাত ইসলামের প্রধান ডাক্তার শফিকুর রহমান, তিনি চট্টগ্রামে একটা বক্তব্য দিয়েছেন তাদের জোটের সমাবেশে। সেখানে তিনি বলছেন সরকারের সময় ফুরিয়ে আসছে। এই যে সরকারের সময় যখন ফুরিয়ে আসছে তিনি বললেন, এরপরের দিনই সংসদে সরকার ঘোষণা দিল যে সাবেক আইজিপি বেনজিরকে দুবাইয়ে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে, এবং সরকার একটা ঘোষণাও দিলে তাকে কিভাবে ফিরিয়ে আনা হবে। যখন জামাতের আমির বা বিরোধী দল একটা সমালোচনা করছে বা একটা বার্তা সমাজে দিচ্ছে, তখনই সরকার এমন একটা কাণ্ড হাজির করছে যেটা আরও মোর অ্যাপ্রিসিয়েটেবল। এবং বেনজিরকে গ্রেফতার করা একটা নজিরবিহীন ঘটনা। দুবাই থেকে সরকার চাইলে খুব সহজে তাদেরকে ছাড় দিয়ে বসে থাকতে পারত, কিন্তু বেনজিরের মতো একজন বিগ ফিশকে সরকার গ্রেপ্তার করলো এবং করালো ইন্টারপোলের মধ্য দিয়ে। সরকার আবেদন করেছে বিদায়ী তো তিনি গ্রেপ্তার হয়েছেন, এবং সরকার তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। জামাত জোটের আরেকজন নেতা রাশেদ প্রধান,
যিনি সবসময় উদ্ভট কথাবার্তা বলেন এবং সরকারের তির্যক সমালোচনা করেন। বিরোধী দলের জায়গা থেকে এসব ঠিকই আছে, তবে মাঝে মধ্যে কিছু শব্দ ভাষা প্রয়োগ করেন যেগুলো আসলে খুবই ন্যাক্কারজনক এবং এগুলো আসলে প্রশংসা করার মতো না, বা হচ্ছে এগুলা নিন্দনীয় ভাষা ব্যবহার। যেমন কুলাঙ্গার টুলাঙ্গার কী জানি বলেছেন। তিনি বলেছেন এই সরকার খুব কম সময়ে অজনপ্রিয় হয়ে উঠেছে বা জনপ্রিয়তা হারিয়েছে। যেদিনই তারা এই কথা বলছেন এর পরের দিনই সরকার এমন একটা সিদ্ধান্তের কথা জানালো যে বিরোধী দলের ওই অবস্থানের চেয়ে সরকারের অবস্থানকে মানুষ বেশি পছন্দ করছে। আমি আজকে দেখতে পেলাম এই বিশ্বকাপের মধ্যে বেনজিরের এই গ্রেপ্তারকে মানুষ খুবই প্রশংসা করছে এবং এটা খুবই সিগনিফিক্যান্ট, যেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের অনেককে সরকার ছাড় দেবে, যারা টাকা খেয়ে পালিয়ে গেছে, মানি লন্ডারিং করে পালিয়ে গেছে, বিদেশে গেছে, তাদের ক্ষেত্রে সরকার খুবই নমনীয়। জাস্ট একটা বার্তা দিয়ে দিল। আপনি দেখেন বিরোধী দলের যত মত, বিরোধী দল যা যা বলার চেষ্টা করছে, বাজেট নিয়ে বিরোধী দল যা বলতেছে, সব কিছু মাঠে মারা গেছে। সব কিছু বিরোধী দলের কোন মতটা তারা প্রপারলি বাস্তবায়ন করে সরকারকে চাপে ফেলতে পেরেছে? আমি একটাও দেখি না, একেবারে একটাও। এই জায়গায় আমি বলতে চাচ্ছি এই সরকার শুধু নির্বাচনে না, নির্বাচনের পরেও প্রতিটি স্টেপে, প্রতিটি রাজনৈতিক পদক্ষেপে, সরকারি সিদ্ধান্তে, দলীয় সিদ্ধান্তে বিরোধী দলকে পরাজিত করছে। জামাত এখান থেকে আরও বেটার কিভাবে সমালোচনা করা যায়, বেটার কিভাবে পলিটিক্যাল অবস্থানে যাওয়া যায়, সেগুলো তাদের ভাবা দরকার। এবং না হলে এই সরকার কিন্তু এভাবেই পরাজিত করতে করতে একসময় না তাদের মধ্যে সেই ইজম চলে আসে কি না, যে ইজম আমরা আগের সরকারগুলোতে দেখেছি, সেই ইজম যদি চলে আসে এটা দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তবে এখন পর্যন্ত বিএনপি সরকারকে মানুষ পছন্দ করছে। জামাত বা বিরোধী জোট যেটা বলছে সরকার অজনপ্রিয় হয়ে পড়েছে, এটার লেশমাত্রও দেখা যাচ্ছে না। বিশেষ করে জামাতের যে সমাবেশ বা জামাতের যে আহ্বান, সেগুলোতে মানুষের উপস্থিতি দেখলেই বোঝা যাচ্ছে জনমানুষের কোনো সম্পৃক্ততা নেই। মানুষ তার জায়গা থেকে সরকারের সমালোচনা করছে কিছু কিছু বিষয়ে, যেমন বিদ্যুতের দাম বাড়ানো, তারপরে জ্বালানি তেলের দাম বাড়ানো, এগুলোর ব্যাপক সমালোচনা হচ্ছে বা হয়েছে, কিন্তু জামাত জোটের সঙ্গে যুক্ত হচ্ছে না বা তাদের এই মতের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলন বা হচ্ছে তাদের সমাবেশে আসছে না। এই জায়গায় আমি বলতে চাচ্ছি সরকার সব জায়গায় জামাত জোটকে পরাজিত করছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।